নমস্কার বন্ধুরা, সোয়ানস ট্রাভেল ডায়েরির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন বর্ষায় দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব। আজ তার পরের অংশ নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। বর্ষায় পাহাড়ের যে অপরূপ সিলহুয়েট তৈরি হয়, যারা এ সময় পাহাড়ে এসেছেন তারা নিশ্চিত জানেন। নীল আকাশ আর ঘন সবুজ পাহাড়ের মাঝে সাদা মেঘের চাদরের ট্রাইকালার ভ্রমণ পিপাসু মানুষের মন জয় করে নেয়। প্রতিটি ঋতুতেই পাহাড় তার স্বভাবসিদ্ধ সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ঘন কালো মেঘে ঢাকা সমতলের বর্ষা যেন রূপসী পাহাড়ের গায়ে লাবণ্য জাগিয়ে তোলে। তাই আসুন, আজ বর্ষায় দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় ও অন্তিম পর্ব আমাদের সাথে উপভোগ করুন। যারা প্রথম পর্বটি এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখুন। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙল মেঘাচ্ছন্ন দার্জিলিং শহরে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে যে ভিউ তা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে এলে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করাটা মাস্ট ট্রাই, কিন্তু আমরা অলরেডি হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তাই এখানকার সফটি যেটা 40 টাকা করে দাম, সেটা আমরা ট্রাই করলাম। খুব সুন্দর ছিল, যদিও ওরা আমাদের এই সফটি নিয়ে উপরে রুফটপে খেতে যেতে অ্যালাউ করলো না। গুড মর্নিং সবাইকে। আজ 19শে জুলাই শনিবার। আমরা সকাল সকাল এসে পৌঁছলাম দার্জিলিংয়ের আইকনিক জায়গা অর্থাৎ দ্য ম্যাল। এখানে দেখছেন আপনারা অন্য দিনের তুলনায় আজকের শনিবার হিসেবে ভিড় খুব একটা আমাদের চোখে পড়ছে না। যদিও এখন সবে সকাল 10টা, হয়তো এরপরে আস্তে আস্তে ভিড় বাড়বে। আমরা এবারে হেঁটে হেঁটে যাব মহাকাল টেম্পলের দিকটায়। দার্জিলিং ম্যাল রোডের ঠিক ডান দিক দিয়েই সোজা চলে আসা যায় মহাকাল টেম্পলের দিকে। বেশি না, মাত্র 300 থেকে 400 মিটার পায়ে হাঁটলেই এই ঢালু পথটা বেয়ে ওপরের দিকে উঠে গেলেই আপনারা মহাকাল টেম্পলে পৌঁছে যেতে পারবেন। জায়গাটা কি অসাধারণ লোকেশনে, পুরো পাইন ফরেস্টের মধ্যে মহাকাল মন্দিরটা লোকেটেড। একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, মহাকাল টেম্পলে ওপরে ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি ঢালু পথও রয়েছে, তাই যারা বয়স্ক মানুষ ধীরে ধীরে সময় নিয়ে আপনারা চাইলেই আসতে পারেন এই টেম্পলে। আমরা সকলেই জানি আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র। এ দেশে 140 কোটিরও বেশি মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী, নানান ভাষায় তারা কথা বলেন, নানান সংস্কৃতিতে তারা বিশ্বাস করেন। তারা একসাথে এ দেশে হারমোনিয়াসলি বসবাস করেন। আমাদের ভারতবর্ষেরই একটি ক্ষুদ্র সংস্করণ বলা চলে এই মহাকাল মন্দিরকে। এই মন্দির 1782 সালে লামা দোরজে রিনজিং দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরে একদিকে যেমন রয়েছে মহাকাল শিবের মন্দির, অপরদিকে রয়েছে বৌদ্ধদের উপাসনা স্থল। এই মন্দিরে মিলে গেছে ভারতবর্ষের সার্বভৌমত্ব ও বহুত্ববাদের এক অসাধারণ চিত্র। মহাকাল মন্দির থেকে হ্যাপি ভ্যালি টি এস্টেট, জিটিএ ভবন এবং ভানু ভবনের একটা সুন্দর দৃশ্য দেখা যায়। আমরা এখন ঢুকছি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, জিটিএ ভবন, নিউ মহাকাল মার্কেট এর ভেতরেই রয়েছে। চলুন দেখা যাক। এখানে অনেক শল, প্যান্ট, উলেন ওয়্যারস সব কিছুর দোকান আছে, সুন্দর লাগছে। পুরো মার্কেটটা এখানে রয়েছে। আমরা এই দুটো ছাতা কিনলাম, লম্বা লম্বা ছাতা, যেগুলো সুইচে ওপেন হয়। তো এরা দাম বলেছিল 350 করে, আমরা 300 করে দুটো নিয়েছি। দ্য ফেমাস দার্জিলিং আমব্রেলা।
আজ আমরা লাঞ্চ করার জন্য বেছে নিলাম দার্জিলিংয়ের একটি ফেমাস রেস্টুরেন্ট টিবেট কিচেনকে। গুগলে এদের রিভিউতে আমরা দেখলাম 4.4 রেটিং রয়েছে। নাম থেকেই পরিষ্কার এটি একটি টিবেটান থিমড রেস্টুরেন্ট। অর্ডার করার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দার্জিলিং টি সার্ভ করা হলো। টিবেট কিচেন রেস্টুরেন্টে আমরা ফিনসা উইথ পোট্যাটো প্লাস নুডলস অ্যান্ড ব্ল্যাক মাশরুম উইথ গ্রেভি এটা অর্ডার করেছিলাম। চিকেন ভ্যারিয়েন্টটা 250 টাকা দাম। আমরা খেলাম প্র্যাকটিক্যালি, সন্ধ্যালি এখনো খাচ্ছি। কেমন লাগছে অনেস্ট ওপিনিয়ন? ভালো লাগছে, খুব লাইট, এটার পক্ষে খুব ভালো। যাদেরকে হয়তো সমস্যা হচ্ছে রিচ খেতে খেতে তারা এটা ট্রাই করতে পারে। টেস্টটাও অসাধারণ, খাবারটা অনেক বয়েল পুরো চিকেনটা ভালো। মানে তুমি বলতে চাইছো যে 4-5 দিন 6 দিন যদি কেউ প্ল্যান নিয়ে আসে রিচ খাওয়া দাওয়ার মধ্যে এটা একটা ব্রেক হিসাবে কাজ করতে পারে। একদম। গ্লাস নুডলস আছে আর মাশরুম আছে, বয়েল পোট্যাটোস আছে, ভালো। আমাদের খাওয়া দাওয়া ঠিকই ছিল। যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে মোমোতে কুঙ্গার ধারে পাশে দার্জিলিংয়ে কোথাও কেউ নেই। কুঙ্গা ইজ দ্য বেস্ট, কোয়ান্টিটি সব দিক থেকেই কোয়ালিটি কুঙ্গা ইজ দ্য বেস্ট। আর একটা সমস্যা যেটা ওয়েটিং টাইমটা অনেকটা বেশি। আপনারা কোনো কিছু অর্ডার করলে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আমাদের তো ওয়েট করতে হলো শুধু মোমোর জন্য। কুঙ্গাতেও ওয়েটিং টাইম আছে, সব জায়গাতেই আছে, বাট এখানে ইটস টু মাচ। হ্যালো গাইস, লাঞ্চের পরে আমরা একটু রেস্ট নিয়ে এবার হ্যাপি ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে না আমরা ঠিক করেছি যে আমরা ট্রেক করে যাবো। সেটা বলো। হেঁটেই যাবো, ট্যাক্সি করে গাড়িতে যাবো। তো এখানে দেখছি ওমেগা রেসিডেন্সি আছে, এর পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে। তো সেই গলি দিয়েই আমরা হাঁটা শুরু করছি। খুবই সরু রাস্তা এটা। তো গুগল ম্যাপ দেখে আপনারা আসতে পারেন, চাইলে আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞেস করে নেবেন। দেখা যাক কতক্ষণে পৌঁছই আমরা। দার্জিলিংয়ের বহু জায়গায় আপনারা এই ছুরপি জিনিসটি দেখতে পাবেন। ইয়াকের দুধ দিয়ে তৈরি এই ছুরপি জিনিসটা অত্যন্ত সুস্বাদু। এটা উত্তর পূর্ব ভারতে খুব প্রসিদ্ধ একটা চিজ। এই পথ ধরে হেঁটে চলেছি প্রায় 20 মিনিট হয়ে গেল। এখন বাজে 4:15 আর আমরা প্রায় 3:45-এর দিকে শুরু করেছিলাম। মোটামুটি আধ ঘন্টা লাগলো এই হ্যাপি ভ্যালি পৌঁছতে। আর এরকম একটা ঢালু রাস্তা দিয়ে আমাদের হ্যাপি ভ্যালি যেতে হবে। ফার্স্ট ভিউ অফ হ্যাপি ভ্যালি এস্টেট বা হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতেও পাচ্ছি। অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমার বলো এখানে এসে? অসাধারণ। সব থেকে ভালো লাগছে এটা ভেবে যে আমরা দার্জিলিং সিটি থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা হাফ অ্যান আওয়ার ধরে ট্রেক করে আমরা এখানে এসে পৌঁছলাম। খুব সুন্দর লাগলো। দার্জিলিং শহরের বিভিন্ন অলিগলি দিয়ে গুগল ম্যাপের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না কোনোভাবেই। আর অবশ্যই এখানকার স্থানীয় মানুষরাও খুবই হেল্পফুল। যখনই জিজ্ঞাসা করেছি তারা আমাদেরকে গাইড করে দিয়েছেন। আপনাদেরকে মানে গাইড করব যে আপনারা যদি ট্রেকিং করতে ভালোবাসেন, হেঁটে আসতে ভালোবাসেন, তাহলে হেঁটেই আসুন, তাহলে আপনার এই ভ্রমণের মাধুর্যটা আরও বেড়ে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্যাপি ভ্যালি টি এস্টেট। এটি দার্জিলিংয়ের সেকেন্ড ওল্ডেস্ট চা বাগান। এখানে প্রায় 1500 জন মানুষ কর্মরত অবস্থায় রয়েছেন। মোবাইলের ক্যামেরায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার সাধ্য মনে হয় কারণ নেই, কিন্তু এই অপার নয়নাভিরাম দৃশ্যকে স্বচক্ষে উপলব্ধি করাটাই শ্রেয়। আপনারা অবশ্যই হ্যাপি ভ্যালিতে আসুন। এখন আমরা মেঘেদের মধ্যে রয়েছি, পুরো মেঘ, চারিদিকে মেঘ, সাদা হয়ে গেছে। একটু একটু বৃষ্টি পাচ্ছি, মেঘটা আমাদের ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে পুরো। দার্জিলিংয়ে ঘুরবো আর গ্লেনারিজে খাওয়া দাওয়া করবো না, তাও কি হয়? তাই এবারে আমরা চলে এলাম গ্লেনারিজে। আগের দিন এর একটা টোর আপনাদেরকে দিয়েছি, আসুন আজ কিছু ট্রাই করি। আমরা এখান থেকে দুটো জিনিস নিলাম, একটা ব্লুবেরি মাফিন আর একটা জাপানিজ চিজ কেক।
এখন আমরা লাইনে দাঁড়িয়ে আর এখান থেকেই বিলিং করতে হবে। তো আমাদের কত পড়লো? মোটামুটি 280 পড়লো, ওভার প্রাইসড। এখন দেখা যাক টেস্টটা কেমন হয়। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা ওপরে এসেছি টপ ফ্লোরে, বাইরে বৃষ্টি হচ্ছে, নিচে অনেকে বসে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে বন্ধ ওখানটা। জীবনে ফার্স্ট টাইম জাপানিজ চিজ কেক ট্রাই করছে। এক্সপেকটেশন অনেক ছিল, কিন্তু বৃক্ষ তুমি কেমন ফলেনও পরিচয়তে ফলের স্বাদ ভালো লাগলো না, একদমই অন্যরকম লেগেছে। আর এত টাকা দিয়ে এই জিনিস খাওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয়নি। এমন কিছু আহামরি অভিজ্ঞতা নয়। অ্যাম্বিয়েন্সের জন্য বা ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য আপনারা আসতেই পারেন, কিন্তু ভালো কোয়ালিটি এবং ভালো কোয়ান্টিটিতে ফুড এক্সপেক্ট না করাই ভালো। লেটস ট্রাই ব্লুবেরি মাফিন। এই জায়গাগুলোয় খালি ব্লুবেরির ফ্লেভারটা আসছে, যেখানটা ডার্ক পার্পল কালারের দেখা যাচ্ছে। বাকি কেকটা নর্মাল ভ্যানিলা কেকের মতনই খেতে লাগলো। গুড, নট সুপার বাট গুড। ম্যাল থেকে বাঁদিকে আস্তাবল ছাড়িয়ে কিছুটা গেলেই ডান দিকে পড়ে তাজ বেকারি অ্যান্ড ক্যাফে। এখানকার বাটার বিস্কিট আমাদের খুবই ভালো লেগেছে। আমরা কিছুটা বাটার বিস্কিট এবং বাড়ির জন্য মাফিনস প্যাক করিয়ে নিলাম। ওভারঅল টেস্ট আর দাম সবটাই রিজনেবল এবং খুবই সুন্দর। এখান থেকে দার্জিলিং টি নিলাম, লেমন দার্জিলিং টি, একদম ম্যালের ওপরই আস্তাবলের দিকে যে রাস্তাটা গেছে সেখানে। আমাদের দার্জিলিং ভ্রমণের আজই শেষ দিন, বলতে গেলে শেষ রাত। ওয়েদারের অবস্থা ভালো নয়। এই মুহূর্তে পুরো দার্জিলিং শহরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। মেলও আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে, দোকানপাট আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে স্যাটারডে ইভিনিং, বৃষ্টি না হলে এই মেলের চেহারাই অন্যরকম হতে পারে। আমাদের লাস্ট দিনের ডিনার নরিয়ান টিবেটান কিচেনে। লোকেশনটা একটু ভেতর দিকে, একটু গলির মধ্যে ঢুকতে হয়। হোটেল সুমেরুর পাশেই রয়েছে এটা। আর এখন বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আমরা একটা বড় মতো ছাতা নিয়ে এসেছি। সো ভেতরে ঢোকা যাক। আমরা নরিয়াং টিবেটান কিচেনে রামেন নিয়ে নিয়েছি 1/2 করে। ওপরে একটা পোচ দিয়েছে আর নিচে ম্যাগি টাইপের, ভেতরে চিকেনও আছে। সো এবার টেস্ট করে দেখবো কেমন লাগে। এটাই আমাদের ডিনার আজকে। আর অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। এখন ক্লোজ হয়ে গেছে প্রায়, তাই এতটা ফাঁকা। 9টার মধ্যে ক্লোজ হয়ে যায় সব। আর ভেতরেও কিচেনটা প্রায় শেষের দিকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজই আমাদের কলকাতার দিকে রওনা হওয়ার দিন। একটা কথা আছে না, বাড়ি ফিরে যাওয়ার সময় প্রকৃতি যেন হাতছানি দিয়ে বারবার করে ডাকে। আমাদের সাথেও ঠিক তাই হলো। আমরা এতদিন এখানে রয়েছি, গত দুদিনে আমরা এত সুন্দর ভিউ কিন্তু পাইনি। কাঞ্চনজঙ্ঘা যদিও বা দেখা যাচ্ছে না, তবু মেঘ কেটে গিয়ে সামনে হ্যাপি ভ্যালি টি এস্টেট এবং পুরো দার্জিলিং শহরটা অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আজকে 20 তারিখ, আমাদের ফেরার পালা। আর সকালে ব্রেকফাস্টে এরকম অমলেট আর টোস্ট দিয়েছে আর চা দিয়েছে। আর এই মোমোটা আমাদের কালকে এক্সট্রা ছিল, তো সেটাও গরম করে দিয়েছে। তো আমরা হোটেলেই বসে এখন খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে রোববার, 20 জুলাই।
সকাল 7টা থেকে এই ম্যারাথন শুরু হয়েছে দার্জিলিংয়ে, আর শেষ হবে প্রায় 10টা। আমরা রামাদার কাছে চলে এসেছি, রামাদার কাছে এই শেয়ার গাড়িতে উঠে পড়েছি। এখন বাজে সকাল 9:45। ঠিক সকাল 9টার সময় আমরা রওনা দিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে এলো বিদায় নেওয়ার পালা। বৃষ্টিস্নাত দার্জিলিং শহরকে পেছনে ফেলে সমতলের রুক্ষ ঘ্যানঘ্যানে জীবনের ক্যানভাসে রোজনামচার ছবি ফুটিয়ে তোলার সময় এসে গেল। ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের ঢালে 3 কোণা ছাদওয়ালা বাড়িঘর, টয় ট্রেনের লাইন আর এক বুক মন খারাপকে সঙ্গী করেই এই পথ চলা উজ্জ্বল হয়ে থাকলো আমাদের মনে। মেঘের সমুদ্রের মাঝে বিচ্ছিন্ন দ্বীপের মতো পাহাড়ের সারিকে দু চোখ ভরে দেখে নিয়ে এগিয়ে চললাম আমরা শিলিগুড়ির দিকে। পাহাড় ছেড়ে আসার মন খারাপ এক লহমায় যেন ভালো হয়ে যায় কার্শিয়াং হয়ে ফেরার পথের এই সৌন্দর্যে। দার্জিলিং যাতায়াতের যতগুলি রুট রয়েছে, আমাদের তো কার্শিয়াংয়ের রুটটাই সব থেকে বেশি পছন্দের। ফেরার পথে আমরা দাঁড়ালাম একটি সুন্দর পাহাড়ি ক্যাফেতে। এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি কার্শিয়াং থেকে নেমে রোহিণীর পথে একটা ক্যাফে টাইপের ছোটো মতো। তো এখানেই আমরা দুটো চা অর্ডার দিয়েছি, গ্রিন টি উইদাউট সুগার। এটা 15 টাকা করে 30 টাকা নিয়েছে, কিন্তু আমার বেশ ভালো লাগছে, কোয়ান্টিটিটাও অনেকটা, ভ্যালু ফর মানি। ঠিক আছে, অসুবিধা নেই। আর বাইরের প্রকৃতিটাও আপনাদের দেখালাম, সুন্দর, পুরো পাহাড়ের পাশে একদম। বেলা 12:30টার মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের একদম পাশেই একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এলো বন্দে ভারত এক্সপ্রেস। 1 ঘন্টা লেটে এলো আমাদের ট্রেন এনজেপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমরা বেশ একটা ভালো জায়গা পেয়েছি, এতটাও ভালো জায়গা বলবো আশা করি। একটা বিরাট বড় জানলার পাশে টেবিল স্পেস রয়েছে। সাড়ে 3টে নাগাদ চলে এলো বন্দে ভারতের স্ন্যাক্স। এই ট্রেতে ছিল ক্যারামেল পপকর্ন, খাস্তা কচুরি, তার সাথে ছিল রিয়েল ফ্রুট জুস আর চিড়ে ভাজা। চা কফি তো ছিলই, আর এটা ছিল আমাদের ননভেজ ডিনার। এবারের বর্ষায় দার্জিলিং ভ্রমণ দুটো পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা ঘুরতে ভালোবাসি, নিতান্ত ভালো লাগা থেকেই আপনাদের কাছে ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তাই সবশেষে রইল ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।